নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমাদের আজকের কাহিনী লেখক অভিক সাহার কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় সিরিজের কাহিনী বৈজ্ঞানিক বিপত্তি। আজকের গল্প পাঠে শুভ ও অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয়র চরিত্রে অভিক, অন্যান্য চরিত্রে শুভ, দিব্যেন্দু গোস্বামী, রাজ চ্যাটার্জি। শব্দ সংযোজন সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী বৈজ্ঞানিক বিপত্তি। সকাল সকাল রুদ্রপ্রিয়ার সঙ্গে আমার এই নিয়ে কয়েক দফায় বিরোধ লেগে গেল। এই কদিন হয়েছে আমরা ডোভার্স লেনে এসে উঠেছি। রুদ্রপ্রিয় এবং আমার দুজনেরই আমাদের শাসন ব্যবস্থা নিয়ে একটু ভাবনা আছে। তবে আজকে সকাল যে বিরোধ নিয়ে শুরু হয়েছিল সেই সম্পর্কে আপনাদের খানিক ওয়াকিবহাল করে রাখা ভালো। আমি আর রুদ্রপ্রিয় বিশেষ কোনো কাজে এখন লিপ্ত নেই। আমার একটা উপন্যাস এখন লেখা চলছে, যেটা শেষ হতে আমার অনেকখানি সময় লাগবে। তাই আমি একটু সময় সুযোগ পেলে রুদ্রপ্রিয়ের থেকে বুদ্ধি নিচ্ছি, আর লেখার কাজ একটু একটু করে কচ্ছপের গতিতে এগিয়ে নিয়ে চলেছি। প্রকাশনা সংস্থা থেকে চাপ এসেছে, যত শীঘ্র সম্ভব আমাকে গল্প শেষ করতেই হবে। তাই কোনো উপায় না পেয়ে রুদ্রপ্রিয়ের সঙ্গে গল্পের ছলে কিছু গল্পের খোঁজ আমি পেয়েই যাচ্ছি। উপন্যাসটি একজন বিজ্ঞানীর পটভূমিকায় নির্মিত এবং অবশ্যই সেই সঙ্গে ক্রাইমের অংশও রয়েছে। তাই সেই ক্ষেত্রে আমায় একটু রুদ্রপ্রিয়ের সাহায্য নিতেই হচ্ছে। রুদ্রপ্রিয় আমাকে সব দিক থেকে সাহায্য করবে বলেই আমার বিশ্বাস। রুদ্রপ্রিয় গিরির সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। আমি ওর একটা পুরনো কেস সম্পর্কে জানতে চাইছিলাম। যদি একটা গল্প শুনতে পাই তাহলে ওটা একটু পরিবর্তন করে আমি বেশ একটা জমকালো লেখা লিখতে পারবো। রুদ্রপ্রিয়কে বললাম, দেখো ভায়া, তোমার সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না হলেও অন্তত এইটুকু আমি বুঝতে পেরেছি যে তোমার বুদ্ধির তীক্ষ্ণ ধারে আজ অব্দি অনেকেই কুপকাত হয়েছেন। আমার আসন্ন একটি গোয়েন্দা উপন্যাসে তোমার সাহায্য চাই। দেখো, শুধুমাত্র লেখকরাই জানেন গল্প কিংবা উপন্যাসের সব চরিত্র কিন্তু কাল্পনিক হয় না। আমিও কিছু কিছু লেখায় আমার না পাওয়া চাহিদাগুলোকে পূরণ করেছি এই চরিত্রগুলোর মধ্য দিয়েই। রুদ্রপ্রিয় কিছুক্ষণ নিস্তব্ধতার আড়ালে গা ঢাকা দিল। তার মুখের ওপর একটা কালো ছায়ার মোটা স্বর পড়ল। মনে হয় নিজের পুরনো কোনো চিন্তার দেশে সে পাড়ি দিয়েছে। আমি ওর মৌনব্রত ভাঙার উদ্দেশ্যে বললাম, কি হে রুদ্রপ্রিয়, এভাবে একেবারে চুপ করে গেলে যে? কোনো অতীতে করা নাড়ছে নাকি তোমার মন? হ্যাঁ? রুদ্রপ্রিয় মৃদু হেসে বলল, মনকে অতীতে ভ্রমণ করাতে গেলে মাঝে মাঝে একটু মৌনতা বজায় রাখা প্রয়োজন। আসলে তোমাকে আমি এমন একটা কেস সম্পর্কে অবহিত করতে পারি যেটা তোমার পাঠকদের একেবারে অভিভূত করে দিতে পারে পৃষ্ঠে। আমি রুদ্রপ্রিয়ের এহেন কথা শুনে বেশ অবাক হলাম এবং সেই সঙ্গে যথেষ্ট কৌতূহলীও হয়ে পড়লাম। আমি একটু গম্ভীর গলায় বললাম, আচ্ছা বেশ, নয় বলেই ফেলো আমায় কি ব্যাপার। আসলে এই কেসটি আমার জীবনের একটি অন্ধকারে মোড়া কেস এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকটি চরিত্র কোনো ছোটোখাটো চোর খুন খারাপির মধ্যে পড়ে না। আমি একটু ঢোক গিলে বললাম, এই মানে তাহলে ঠিক আছে, আমি না হয় সেরকম বুঝে এই গল্পটা পরিবেশন করব। তুমি বলতে শুরু করো। রুদ্রপ্রিয় তার চেয়ারে হেলান দিয়ে একখানা সিগারেট মুখে গুঁজে সেটা ধরালো। আমাকেও আগুন দিল। দুজনে মিলে সিগারেট ধরিয়ে বিকেলের গড়িয়ে পড়া আলসে একটু তা দিয়ে বসলাম। রুদ্রপ্রিয় তার কেসের বৃত্তান্ত আরম্ভ করল। তখন আমার সদ্য সদ্য এইসব কাজে আসা। বরাবরই আমি সত্যি পছন্দ করি, তাই নিজেই ঠিক করেছিলাম হলে কিছু ভিন্ন প্রকৃতির সত্য অনুসন্ধান করব। তাই ডিটেকটিভ হওয়ার প্ল্যান করেছিলাম। বেসরকারি হলেও আমি কিন্তু কোনো শখের গোয়েন্দা কিংবা টিকটিকি নই। আমি হলাম গিয়ে ফুল টাইমার একজন গোয়েন্দা, যার মূল লক্ষ্য সমাজের কালো দিকগুলোকে আলোকিত করা আর আলোকিত দিকগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর যেসব জায়গা এই দুটো জিনিস অ্যাচিভ করেছে তারা আমার থেকে দূরে থাকতেই পছন্দ করে। যাই হোক, তখন বয়স অল্প আর সবে সবে যৌবনের বর্ষাকালে মৃদু মৃদু বৃষ্টির ছোঁয়া পাচ্ছি। যৌবন হলো এমন এক কাল যাতে নিজের শারীরিক এবং মানসিক অবস্থা
অনেকাংশে নিজের বশ ছাড়িয়ে যায়। তুমি লেখক মানুষ, সেটা আমার চেয়ে অনেকাংশেই ভালো বুঝবে। আমি তখন সম্প্রতি একটি চুরির ঘটনায় নাক গলিয়ে ইন্সপেক্টর মানিক বাবুর নেক নজরে এসেছিলাম। আসলে উনি নিজেই এর তদন্তের কাজে যুক্ত ছিলেন, কিন্তু আমার নাক না গলালে কখনোই সেই আসামি যে ধরা পড়তো না সে সম্বন্ধে আমি নিশ্চিত। আমি তোমাকে এখন সেই গল্পের দিকে নিয়ে যাব না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি সেই কেসের পর কিছুদিন একটু বিশ্রাম নিচ্ছি, এমন সময় আমাকে তলব করলেন শহরের একজন নামজাদা ভদ্রলোক। সেই ভদ্রলোকের ছেলে আর আমি একসঙ্গে কলেজে পড়তাম। আমার সেই বন্ধুর বাবা আমাকে একদিন ডাকলেন তাদের বাড়িতে। হয়তো আমার বুদ্ধি বিচার করার জন্যই তিনি আমাকে ডেকেছেন মনে করে আমিও তাদের আতিথেয়তা গ্রহণ করলাম। কিন্তু তখন অবধি জানতাম না আমার জীবনের মোড় ঘুরে যেতে পারে এই কেসে জড়িয়ে পড়ে। আমার বন্ধু দিব্যেন্দুর সঙ্গে আমি যখন তাদের বাড়িতে প্রবেশ করলাম, তখন সেখানে ঢুকে আমার তো একেবারে চক্ষু চড়ক গাছ। মানে তার আগে আমি এহেন বড়লোক বাড়িতে কখনোই প্রবেশ করিনি। ভদ্রলোক ছিলেন হেয়ার স্কুলের বিজ্ঞানের শিক্ষক। তার পক্ষে এহেন বিলাসবহুল বাড়িতে থাকাটা আমার কাছে একটা বিস্ময় ছিল বটে। বিশাল বড় বসার ঘর, তাতে নানা রকমের চিত্রকলা আর সুন্দর সুন্দর ফুলের টবে সাজানো ল্যাভেন্ডার, অর্কিড, আরো কত প্রকার ফুলের বাহার দেখলাম বাগানে। মাঝের ঘরে ঝাড় লণ্ঠন, বড় বড় ঘরে প্যারিসের বিভিন্ন সুন্দর কারুকার্য করা মূর্তিও রয়েছে। মানে এক কথায় তার আগে আমি তো অমন পরিপাটি করা বড়লোক বাড়ি দেখিনি, তাই বেশ বিস্মিত হয়ে সব দিক দেখছিলাম। দিব্যেন্দু আমার বিস্ময় দেখে হেসে বলল, কিরে, এভাবে হতচকিত হয়ে কি দেখছিস? আমি হালকা হেসে বললাম, তোর বাড়িতে আগে কখনো আসিনি, আর তোর দৈনন্দিন জীবন দেখলে তো বোঝাই যায় না তুই এত বড় বাড়ির ছেলে। সে একটু হেসে বলল, আরে সেসব কথা বাদ দে। আমার বাবা কখনোই আমাকে বিলাসিতা করতে শেখাননি। তিনি আমাকে যথেষ্ট কষ্ট করেই বড় করেছেন, বুঝলি? আমি বিস্মিত হয়ে বললাম, কষ্ট? কষ্ট করে কেন বড় হতে হয়েছে তোকে? হয়েছে বন্ধু, হয়েছে। এসব তো আমার বাবার নিজের তৈরি করা নয়। আমার বাবার ঠাকুরদা ছিলেন ওপার বাংলার জমিদার। তিনি দেশে এসে বাসা করলেও ওপার বাংলার ঠাটবাট কিছুই বজায় রাখতে পারেননি। এই দেখ না, একটু কৃত্রিম চেষ্টা করেছেন, সে তো দেখতেই পাচ্ছিস। আমার বাবা কিন্তু এই ঠাকুরদার মৃত্যুর পরেও সেগুলো একেবারে অক্ষত রেখে দিয়েছেন। দেখ, কেউ দেখলে কিন্তু বলবেই না যে এগুলো পুরনো হয়ে গেছে। আমি ওর কথায় সম্মত হলাম। ওর কথা একেবারেই মিথ্যে নয়। কেউ আপাত দৃষ্টিতে দেখে বলতেই পারবে না যে এগুলো পুরনো, বরং এগুলো এমনভাবে চকচক করছে যেন এগুলো কিছু আগেই লাগানো হয়েছে। একেবারেই বয়স হয়নি একটি জিনিসেরও। আমি জিজ্ঞেস করলাম, তাই বলে সবকিছুই কি তোর ঠাকুরদার আমলে? আরে আমার ঠাকুরদা কি অনেক পুরাতন আমলের নাকি? আরে ওরকম অযথা ভাবনা ভাবিস না। আমার ঠাকুরদা এখানে এসে এগুলো করেছেন। এগুলোর বয়স খুব একটা বেশিও নয়, তবে হ্যাঁ, যত্নআতিতে আমার বাবা একটু ত্রুটি রাখেননি। নিজের হাতের প্রত্যেকটি পেন্টিং, ঝাড়বাতি আর ফ্লাওয়ার ভাসগুলোর যত্ন নেন আর কি। আচ্ছা আচ্ছা, সে তো বুঝলাম। তোর বাবা মাকে দেখতে পাচ্ছি না যে, উনারা নেই? দিব্যেন্দু একটু থেমে বলল, আমার মা পরলোক গমন করেছেন যখন আমি উচ্চ বিদ্যালয়ে পড়তাম আর কি। ম্যাট্রিক পাসের আগেই আমার মায়ের পরপারের যাত্রা সুনিশ্চিত হয়। তাকে এখন দেখাটা তোর পক্ষে সম্ভব নয়। আমি এই উত্তরের জন্য তৈরি ছিলাম না। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি খুবই দুঃখিত ভাই, আমি জানতাম না এই খবরটা। আরে না না, অত ভাবিস না। আমি কাউকেই বলি না এই কথাটা। আসলে এরকম কথা শুনলেই না লোকের গলায় সিম্প্যাথি বিরাজ করে, আর আমার সেটা বড্ড বাজে লাগে। আচ্ছা আচ্ছা, আমি না হয় প্রসঙ্গ আর উত্থাপন করছি না। তোর বাবাকে দেখছি না যে, তিনি এখন কোথায়? বাবা একটু বেরিয়েছে, এখনো ফেরেননি। তুই একটু বস, আমি তোর জন্য চা নিয়ে আসি। হ্যাঁ বলে দিব্যেন্দু চলে গেল। আমি তখন চারপাশটা দেখছিলাম ঘুরে ঘুরে। বড় এই বাড়িতে মাত্র দুটো ব্যক্তি থাকেন ভেবে আমার বড্ড অবাক লাগছিল। এহেন বিশাল আকৃতির বাড়িতে মাত্র দুইজন ব্যক্তি থাকেন,
আর তার সমস্ত দেখাশোনা একজনই করেন। ভারী তাজ্জব ব্যাপার তো। এমন সময় আমি হাঁটতে হাঁটতে দোতলার বারান্দায় হঠাৎ একটি অদ্ভুত দর্শন লোককে দেখে চমকে উঠলাম। লোকটি এক মনে একটি কাঠের টুল ঘষে চলেছেন। সম্ভবত এই বাড়ির কোনো এক কাজের লোক। আমি ওনার দিকে এগিয়ে গেলাম একটু, কিন্তু তিনি নিজের কাজে এমনভাবে মশগুল হয়ে রয়েছেন যে আমাকে বিন্দুমাত্র লক্ষ্যও করলেন না। তার মুখটা দেখে কেমন যেন অদ্ভুত লাগলো। সারা মুখ অসংখ্য বড় বড় আঁচিলে ভর্তি। কালো কালো গুটিগুলি বসন্ত রোগের মতো তার সারা গালে বিস্তার লাভ করেছে। আমি আরো একটু এগিয়ে গিয়ে বললাম, শুনছেন? আমাকে তিনি তবুও লক্ষ্য করলেন না। এক মনে ঘষে চলেছেন টুল। ভদ্রলোক কি কানে শুনতে পান না? এবার আরেকটু জোরেই বললাম, শুনছেন কি? আপনাকে ডাকছি। এক মনে পরিষ্কার টুলটি তিনি তখনও ঘষে চলেছেন, আর সেই টুলের কোনো অংশে ধুলোর চিহ্ন অবধি নেই। তবুও অপরিসীম কসরত করে তিনি এক মনে কাজ করে চলেছেন। এই হেন অদ্ভুত পাগলামি দেখে আমার মনে বেশ কৌতূহল জন্মালো। আমি ওনার কাঁধে হাত দিতেই উনি আমার দিকে তাকিয়ে চমকে গেলেন। হাতের ন্যাকড়াখানি হাত থেকে পড়ে গেল আচমকা আমার হাত দেওয়াতে। তার গায়ে যে শাল জড়ানো রয়েছে তাতেই আমি হাত দিয়েছিলাম। আমি হাত দিয়ে বুঝলাম আমার হাতে লেগে গেছে অনেকটা ধুলো। যে লোকের নিজের গায়ে ধুলোর অভাব নেই তিনি নিজে এভাবে টুল পরিষ্কার করার কাজে লেগেছেন। এই লোক নিঘাত কোনো পাগল হবে। কিন্তু তাকে কেন কাজে রেখেছে দিব্যেন্দু? লোকটির চোখ মুখ কেমন যেন বিস্ফারিত হয়ে রয়েছে তখনও। আমাকে তার অচেনা ঠেকেছে, যেটা খুবই স্বাভাবিক। আমি ওনাকে বললাম, আপনি কি শুনতে পান না? আমার পরীক্ষার উত্তর মিলল যখন তিনি আমার দিকে ওভাবেই তাকিয়ে রইলেন। অর্থাৎ কোনো কিছুই তার কর্ণগোচর হয় না, কিন্তু তার চোখের দৃষ্টি বোবা নয়। তার নীল চোখ যেন বলে দিচ্ছে তিনি বিষম ভয় পেয়েছেন। অনেকদিন যদি কেউ মানুষ না দেখে তাহলে যদি কেউ অবাক হয়, ঠিক সেই রকম। আমিও উনার চোখের দিকে তাকিয়ে রইলাম কয়েক সেকেন্ড। পর্যবেক্ষণ করছিলাম উনাকে। দেহ বেশ কঠিন ধাতুতে গড়া, সন্দেহ নেই। গায়ের নোংরা কাপড় জামা আর কাঠের মতন শুকিয়ে যাওয়া মুখ তার দীর্ঘদিনের খাদ্যকষ্টের জানান দিচ্ছে। শীর্ণ আঙুল আর জীর্ণ চেহারা নিয়ে এক অদ্ভুত ভয়ানক চেহারা বটে। এমন সময় পাশের একটি ঘর থেকে দিব্যেন্দু ঢুকল। সে আমাকে ডেকে বলল, আরে রুদ্রপ্রিয়, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন এখানে? নিচে ছিলি তো তুই? আমি রহস্যময় লোকটির দিক থেকে মুখ না ঘুরিয়েই বললাম, হ্যাঁ ছিলাম, কিন্তু একটু ঘুরে দেখছিলাম আর কি চারিদিকটা। আচ্ছা দিব্যেন্দু, ইনি কে? কাজ করেন তোদের বাড়িতে? দিব্যেন্দু একটু আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে ওই আর কি। আরে এর কথা বাদ দে, কানে শুনতে পায় না তো, আর কথাও ফোটে না মুখে। বলে চোখের ইশারায় তাকে তাড়িয়ে দিল ওই স্থান থেকে দিব্যেন্দু। লোকটি দেখলাম নির্দেশ পাওয়া মাত্রই ওই স্থান থেকে চলে গেল উপরের দিকে। সিঁড়ি দিয়ে আরেক ধাপ উঠে সম্ভবত সে চিলে কোঠায় গিয়ে পৌঁছাবে। আমি দিব্যেন্দুকে আবার জিজ্ঞেস করলাম, লোকটির বয়স হয়েছে বেশ, আর দেখে মনে হচ্ছে যেন উনি মন্বন্তরের শিকার। সে খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আর বলিস না ভাই, লোকটার মাথা খারাপ আছে। বেশি ওর সাথে ঘেঁষাঘেঁষি করিস না। কখন কি করে বসে কোনো ঠিক ঠিকানা নেই। খেতে চায় না মোটে, তাই দেখ না কেমন শুকিয়ে গেছে। তোরা জোর করিস না, যাই হোক কাজ করেন, খেটে খান। দিব্যেন্দু মুচকি হেসে বলল, খেটে খান কথাটা ভালো বলেছিস। খাটাখাটি কিছুই নেই রে, খালি খান বলতে পারিস। তাহলে কাজে কি করতে রেখেছিস? উফ, এক কঠিন সমস্যার সমাধান করতে হবে তোকে।
তুই এইসব নিয়ে ভাবিস না বেশি। আপাতত নিচের ঘরে আয়, সেখানে কথাবার্তা হবে। বাবা চলে এসেছেন। আমি বুঝতে পারলাম লোকটির উপর একটি জবনিকা পতনের চেষ্টা করছে দিব্যেন্দু। আমি আর ব্যাপারটাকে রং না চড়িয়ে ওর কথা মতো ওর সঙ্গে নিচে নেমে এলাম। নিচে এসে দেখি দিব্যেন্দুর বাবা বসে আছেন একটি দামি সোফার উপর। তিনি হাতে খবরের কাগজ তুলে নিয়ে সেদিকেই এক মনে তাকিয়ে বসে রয়েছেন। হাতে একটা পেন নিয়ে শব্দছকের পৃষ্ঠায় সেটা বুলিয়ে চলেছেন। বাঙালি শিক্ষিত ভদ্রলোকদের মধ্যে এই উদাহরণ বিরল নয়। আমিও মাঝে মধ্যে তখন করতাম, তাই একটা অভ্যেস আমার মধ্যেও ছিল। আমি ওনার সামনে উপস্থিত হলে দিব্যেন্দু আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিল। সে আমাকে উদ্দেশ্য করে তার বাবার কাছে বলল, বাবা, এই হলো রুদ্রপ্রিয়, অনেকক্ষণ এসেছে, তোমাকে খুঁজছিল আর কি। ভদ্রলোক পেপার থেকে মুখ তুলে আমার দিকে তাকালেন। এনার দৈহিক বর্ণনা করবার খুব একটা প্রয়োজন নেই। যদি আমি উনার মুখের বর্ণনা দিই, উনার ওই গভীর চোখগুলো ঠিক যেন সুবিশাল গহ্বরের মতো। তার অভ্যন্তরের গভীরতা পরিমাপ করার সামর্থ্য আমার নেই। চোখগুলো যেন আমাকে পড়ে নিল নিমেষে। এরকম চোখে মুখে বুদ্ধির ছাপ যাদের থাকে, তাদের সঙ্গে কথাবার্তা বলতেই একটা আলাদা শান্তি বিরাজ করে। নিজের বুদ্ধির একটা পরীক্ষা নেওয়া যায় এর মাধ্যমে। নিজের চশমাটা নাকের উপর একটু তুলে নিয়ে আমাকে বললেন, ও রুদ্রপ্রিয়, এসো এসো। তোমার ব্যাপারে দিব্যেন্দুর মুখে অনেক শুনেছি। তোমার শানিত বুদ্ধির গল্প আমায়ও বলেছে, তাই তোমার সঙ্গে একবার সাক্ষাৎ করার সুযোগটা ছাড়তে পারলাম না। আমি মৃদু হেসে বললাম, আপনার মতন প্রণম্য ব্যক্তির মুখে এই ধরনের সাধুবাদ খুবই গর্বের বিষয়। তবে আমি জানি না এর কতটা আমি যোগ্য। না না, তোমার মুখ চোখ দেখে আমি নির্ধারণ করতে পারি তোমার বুদ্ধিমত্তা দিয়ে তুমি অচিরেই ভালো কিছু করতে পারবে। আমি নিজে যশ খ্যাতি কিছুই চাই না, শুধু আমি মিথ্যের বিরুদ্ধে লড়তে চাই। তবে এই লড়া মানে এই নয় যে কোনো রকম কুস্তি প্রতিযোগিতায় আমি লড়ছি। ভদ্রলোক আমাকে থামিয়ে বললেন, না না, এটা এক প্রকার কুস্তি বটে। তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে, অর্থাৎ তোমার বুদ্ধির প্যাঁচ দিয়েই ঘায়েল করতে পারো তোমার প্রতিপক্ষকে। এটায় কোনো মিথ্যে নেই। ভদ্রলোকের কথা শুনে আমি বেশ মুগ্ধ হলাম। বুদ্ধি আর কুস্তির মধ্যে এই প্যাঁচ যার আছে, সেই যুদ্ধে জয়ী হতে পারে। ভদ্রলোক আবার বলতে শুরু করলেন, তোমার বুদ্ধির একটু প্রয়োগ করে একটা সত্য উদ্ঘাটন করতে হবে তোমায়। ব্যাপারটা ঠিক সত্য নয়, বলতে পারো একজন বয়স্ক মানুষ তোমার কাছে সাহায্য চাইছেন। আমি তোমার বাবার মতন, তুমি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। আমি তখন বুঝলাম রথীনাথ রায়ের আমাকে সাদরে অভ্যর্থনা জানানোর আসল উদ্দেশ্যটা আসলে কি। আমি মুখ ফুটে বললাম, হ্যাঁ, নিশ্চয়ই করব। আমার সাধ্যের মধ্যে থাকলে আমি যে কোনো রকম সত্যের অনুসন্ধানে রাজি আছি। বেশ। ভদ্রলোকের মুখে হাসির রেশ ফুটল। তারপর তিনি বললেন, আমার মনটা বেশ প্রফুল্ল হলো তোমার এই কথা শুনে। আমি তোমাকে না হয় গোটা ঘটনাটা খুলে বলছি, তারপর তুমি এর যথাযথ বিচার করে আমায় একটা নিস্তারের পথ বাতলে দাও বাবা। হ্যাঁ, আপনি বলুন ঘটনাটা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। না, এখন নয়। এখন তুমি বাইরে থেকে এসেছো, আগে জল খাবার খাও, তারপর তোমাকে গুছিয়ে সব বলা যাবে না হয়। আমিও আমার এই শব্দ ছক শেষ করে নিই। এই একটা শব্দ নিয়ে আমার বড্ড কষ্ট হচ্ছে। কি হবে বলতে পারো? আমি চেয়ে দেখলাম ভদ্রলোক 21-এর পাশাপাশিতে আটকে রয়েছেন। সেখানে প্রথম অক্ষর অ এবং শেষের অক্ষরটি হলো ব। কিন্তু এই 3 অক্ষরের শব্দটি কি হবে সেটা জানার জন্য আমাকে নির্দিষ্ট লেখা জানতে হবে। কাগজের দিকে তাকিয়ে দেখলাম লেখা আছে পাপ, অর্থাৎ পাপ শব্দের সঙ্গে সম্বন্ধীয় কোনো শব্দ বসবে এখানে।
আমি একটু ভাবলাম, তারপর বললাম, ওখানে অশিব হবে, এর একটা অর্থ দাঁড়ায় পাপ। বুঝলাম মাস্টার মশাই প্রসন্ন হয়েছেন আমার উত্তরে। তিনি আমার উত্তর শুনে শূন্যস্থানে বসিয়ে দিলেন তালে বসয় হস্যি। জলখাবার বলতে গরম গরম লুচি আর তরকারি বেড়ে রাখা ছিল। রাঁধুনি সম্ভবত ওই চাকর ব্যক্তিটি, কিন্তু না স্বীকার করে পারলাম না, উনার হাতে জাদু আছে। এত সুন্দর রান্না, মানে সামান্য লুচি আর তরকারির স্বাদখানা এত উত্তম আমি ভাবতে পারিনি। আমি খেতে খেতে বললাম, এত সুন্দর রান্না কে করেছে দিব্যেন্দু? দিব্যেন্দু হালকা হেসে বলল, সকালে দেখা সেই লোকটি যিনি উপরতলায় নোংরা পরিষ্কার করছিল। কেমন মানিয়েছে বল? আমি কিছু উত্তর না দিয়ে মুখের ভাব দিয়ে আমার অভিব্যক্তি বুঝিয়ে দিলাম। এমন অনন্য স্বাদের ছোঁয়া আমি অনেক দিন পাইনি। খাওয়া দাওয়া পর্ব শেষ হলে আমি নিজেই রঘুনাথ বাবুর কাছে গিয়ে বললাম, বলছি, আপনি এখন আমাকে বলতে পারেন সবিস্তারে আপনার সমস্যার কথাটা। আমি যদি কিছু বলতে পারি কিংবা সাহায্য করতে পারি তাহলে আমার নিজেরই অনেকটা ভালো লাগবে। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। জানি না আমার মস্তিষ্ক পরিমাপ করছেন কিনা। তারপর আমায় বললেন, ব্যাপারটা বেশ দুষ্কর, বুঝলে তো? আমাদের মধ্যে থেকে খুব একটা কেউ এই ব্যাপারে বর্তমানে আগ্রহী নয় বলেই আমার দৃঢ় বিশ্বাস। সেই জন্যেই আমার সঙ্গে এমনটা হচ্ছে। তুমি হয়তো জানো রুদ্রপ্রিয় যে আমি একজন বিজ্ঞানের শিক্ষক, কিন্তু আমার যে যোগ্যতা আছে আমি তাতে সারা জীবন বিজ্ঞানের রিসার্চ করেই কাটিয়ে দিতে পারতাম। কিন্তু আমাদের এখানে সেই সুব্যবস্থা না থাকায় আমাকে সেই বিষয়ে অনেকটাই আপোষ করতে হয়েছে। আমি ওনার কথার মাঝে বললাম, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করছি। আপনার বৈজ্ঞানিক রিসার্চের বিষয়টি কি যেটা আমাদের এখানে সুসম্পন্ন করা যাবে না? উনি একটু হাসলেন, তারপর বললেন, রুদ্রপ্রিয়, তুমি বুদ্ধিমান, এতে সন্দেহ নেই, কিন্তু নিজের কৌতূহলকে বশীভূত করতে না পারলে এই বুদ্ধি কিন্তু কোনো কাজে লাগাতে পারবে না। মানুষের নিজের ইমোশন আর ইন্টেলিজেন্স, এই দুটো ব্যাপারকে খুব কন্ট্রোলে রাখা উচিত। আদারওয়াইজ ইউ ক্যানট ওপেন ইয়োরসেলফ টু আ গ্রেটার ওয়ার্ক। আমি ওনার কথা শুনে চুপ করে রইলাম। সত্যি কথা বলতে আমি বৈজ্ঞানিক আবিষ্কারের কথাটা না শুনলে এতটা উৎসাহিত হতাম না। তবে খুব খারাপ লাগছে যে আমার বুদ্ধির ছাপ ছাড়ার আগেই উনি আমার চারিত্রিক বৈশিষ্ট্যের এহেন একটি ত্রুটি খুঁজে বের করলেন। এখন এসব হয়তো আর নেই বৃশ্চিক, তবে তখন আমি সবে এসবের মধ্যে সরগর হচ্ছি, তাই ব্যাপারটা ঠিক খেয়াল না করেই বলে ফেলেছি। উনি আবার বললেন, যাই হোক, সেসব কথা বাদ দাও। আমি দীর্ঘদিন ধরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তার মস্তিষ্ক নিয়ে রিসার্চ করে চলেছি। এই মস্তিষ্কের কারণেই আমরা উন্নত, আমরা সভ্য। তাই আমার মূল উদ্দেশ্য হলো এই মস্তিষ্ক সম্বন্ধে রিসার্চ করে আমি সবচেয়ে বড় রহস্যের পর্দা ফাঁস করতে চাই। আমি একটু অবাক হয়ে বললাম, সবচেয়ে বড় পর্দা মানে? এখানে কিসের পর্দা আছে? আছে না, অনেক পর্দা আছে, আছে অনেক রহস্য। ভেবে দেখো রুদ্রপ্রিয়, আমরা যদি চাই মানুষকে আমাদের হাতের পুতুল বানাবো, তাহলে আমরা মানুষের কোন অংশটিকে পরিবর্তন করে নিজেদের হাতের মুঠোয় আনতে পারি বলো? মস্তিষ্ক। একদম, ব্রেন অর্থাৎ মস্তিষ্ক। এই ব্রেনের মাধ্যমেই তুমি সাড়া দিচ্ছ আমার প্রশ্নের। তোমার আইকিউ বেশ ভালো, জ্ঞান, বিচার বুদ্ধি সবই ভালো। শুধু কৌতূহলী মনটাকে একটু স্থিতিশীল করতে পারলেই তুমি তোমার নিজস্বতাকে অনেক গুণ বৃদ্ধি করতে পারবে।
হ্যাঁ, আপনার কথাগুলো ঠিকই, তবে আপনি ঠিক কোন বিষয়ে রিসার্চ করছেন? মানে মানুষকে পুতুল বানানোর রিসার্চ? ইয়েস, হিউম্যান রোবট। সেই রোবটকে আমরা যা নির্দেশ দেব সে তাই পালন করবে। দেখো, আলাদা করে রোবট বানাতে মানুষের ছোঁয়া থাকবে না, আর তাতে খরচ কিছু কম নয়। আর তেমন একটা মনের মতন রোবট তৈরি করাটা ঠিক কতটা বড় মাপের কাজ তুমি জানো? আমাকে মাফ করবেন, কিন্তু এই ব্যাপারটার সঙ্গে আমি ঠিক সহমত হতে পারছি না। হিউম্যান রোবট ব্যাপারটা হয়তো উন্নত বিজ্ঞানের একটি দিক হতেই পারে, কিন্তু এটি মানুষের উপর অ্যাপ্লাই করার জন্য নিশ্চয়ই সঠিক পারমিশন চাই। সেটা কি আপনার কাছে রয়েছে? এবার দেখলাম ভদ্রলোকের মুখে কেমন একটা রদ বদল দেখা দিল। তিনি আমাকে ধীরে ধীরে বললেন, দেখো রুদ্রপ্রিয়, তোমার বুদ্ধিমত্তা সম্পর্কে এবং বিচক্ষণতা সম্পর্কে আমার কোনো রূপ সন্দেহ নেই। তুমি যা বলেছ সেটা সত্যি, কিন্তু যদি কোনো ব্যক্তি আমাকে নিজের হাতে তুলে দেন, তবে সেটি সঠিক হবে? আমি উনার কথা কিছুক্ষণ ভাবলাম। উনি আবার বলতে শুরু করলেন, দেখো রুদ্রপ্রিয়, আমি অনেক অল্প কিছুর মধ্যে আমার অল্প আয় এবং পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদের মাধ্যমে যে কাজগুলো করতে পারছি সেগুলো হয়তো খুব একটা উন্নত মানের হচ্ছে না। কিন্তু তুমি একবার ভেবে বলো, আমার চাকর হরিলাল কেমন রান্না বান্না করেছে। আমি ওনার এই কথা শুনে একটু বিচলিত হলাম। তার মানে ওই অদ্ভুত দর্শন বৃদ্ধ লোকটি কোনো মানুষ নন? এও কি সম্ভব? এখন তার মস্তিষ্ক সম্পূর্ণরূপে বিজ্ঞানের অধীনে। আমি বললাম, এর অর্থ আপনার বৈজ্ঞানিক আবিষ্কার হলো হরিলাল, অর্থাৎ যে সকালবেলায় অমন সুস্বাদু রান্নাবান্না করেছে। একদম ঠিক ধরেছ রুদ্রপ্রিয়। আমি ওর মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারি। ওর বেশ কিছু নিউরন এখন নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, যার ফলে নিজে থেকেও কিছুই করতে পারছে না। ওকে যা আদেশ দেওয়া হবে ও সেটাই করবে। এর জন্য আমার কোনো আলাদা রিমোট লাগছে না, কিছুই লাগছে না বলতে গেলে। শুধু অ্যাপ্লাইড সায়েন্সের যথেষ্ট ব্যবহার রয়েছে, ব্যাস। মাঝে মাঝে আমি ওকে কন্ট্রোল করি বিভিন্ন শব্দের মাধ্যমে। কিন্তু ও তো শুনতে পায় না। কে বলেছে শুনতে পায় না? একটা নির্দিষ্ট কোড পাস করলেই শুনতে পাবে। সেটিও আমি ওর ব্রেনে অপারেট করেছি। যেমন? যেমন এই ধরো, আমি কাপ আর প্লেটের মধ্যে টুং টুং করে শব্দ করলাম। ভদ্রলোক বলতে বলতে শব্দ সৃষ্টি করতে লাগলেন, আর বুঝতে পারলাম পাশের ঘর থেকে বেরিয়ে এলো হরিলাল। তার চোখ মুখ এখন স্থির হয়ে রয়েছে, কান খাড়া করে সে অনুসরণ করছে শব্দের উৎসকে। আর তার নির্বাক নিষ্পলক চোখে কোনো অনুভূতির ছোঁয়া নেই। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমি যখন তার গায়ে সর্বপ্রথম ছোঁয়া দিয়েছিলাম তখন সে আঁতকে উঠেছিল। কেন তবে সে আঁতকে উঠল? হরিলালকে এবার রথীনাথবাবু আদেশ করলেন, হরিলাল, যাও গিয়ে জলের কলটা ছেড়ে আসো। হরিলাল ঠিক যন্ত্রের মতন সেই দিকে এগিয়ে গেল এবং তার প্রভুর নির্দেশ মতন কাজ করল। আমি অবাক হয়ে বললাম, এই যে এক অনবদ্য আবিষ্কার, সে সম্বন্ধে কোনো সন্দেহই নেই। কিন্তু আজ সকালে আমি যখন ওনার সঙ্গে প্রথম সাক্ষাৎ করি, উনি কিন্তু তখন আঁতকে উঠেছিলেন। ভদ্রলোক আমার কথা শুনে একটু হেসে বললেন, সে তো উঠবেই রুদ্রপ্রিয়। ওর মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো অজানা আগন্তুক দেখলেও বড্ড হতভম্ব হয়ে যায়। আসলে আমরা ওর চেনা মুখ, সেই কারণে ওভাবে রিয়্যাক্ট করে না। না, কিন্তু এখন তো সে আমাকে দেখলো, তবে এখন তো তার প্রতিক্রিয়া করারই কথা। না 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 না, আসলে একবার ওর ব্রেন অর্থাৎ স্টোরেজ ডিভাইসে তোমার ছবি স্টোর হয়ে গেছে, তাই এখনো তোমার হুকুম শুনবে।
কিন্তু ওর মধ্যে এইটা আমি ত্রুটি বলেই চিহ্নিত করি। ওভাবে প্রতিক্রিয়া করার অর্থ এখনো ওর স্নায়বিক নিয়ন্ত্রণে আমি পটু হতে পারিনি। আমাকে আরো অনেক দীর্ঘ গবেষণার পথ অতিবাহিত করতে হবে রুদ্রপ্রিয়। আমি ভদ্রলোকের আশ্চর্য আবিষ্কার দেখে বসে রইলাম কিছুক্ষণ। সত্যি বলতে আমার চোখে দেখা ওরকম আবিষ্কার সেই প্রথম, তাই অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম আমি। দিব্যেন্দু আমার চোখের সামনে একটা তুড়ি মেরে বলল, কিরে রুদ্র, অবাক হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি হালকা হেসে বললাম, হ্যাঁ মানে ওই আর কি। আচ্ছা, ইনি তো তোদের চাকর ছিলেন বললি, তো এনার পরিবার পরিজন বলে কেউ ছিল না? না, ছিল না। ওর কুলে কোনো কেউই ছিল না রুদ্রপ্রিয়। এখন একটা সমস্যার উদ্রেক হয়েছে, যেটা সম্পর্কে বাবা তোকে বিশদে বলতে পারবে। কি জিনিস? রথীনাথ রায় বললেন, জানো তো রুদ্রপ্রিয়, ঈর্ষার মতন খারাপ জিনিস মানুষের চরিত্রে বিরাজ করে না। আমার বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে বাইরের কেউ তেমন একটা অবগত নন, তাই আমিও একে বেশ লুকিয়ে রাখি। কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে আমি একটা অস্থিরতার মধ্যে দিয়ে দিন যাপন করছি। সেটা হলো, আমার এক ছাত্রী দীর্ঘদিন ধরে আমায় বড্ড বিপদে ফেলেছে। আমার এক বন্ধুর মেয়ে, সে ছোটবেলায় আমার কাছে পড়াশোনা করে বিদেশে চলে যায়। সেখানে পড়াশোনা করে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে হঠাৎ করেই সেখানে একটি বচসায় জড়িয়ে পড়ার পর সে বাধ্য হয়ে আবার দেশে ফিরে আসে, আর তারপর আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আপনার বিরুদ্ধাচরণ করার কারণ কি? আসলে তার মনে হয় আমি তার বিদেশে থাকার সময় বিঘ্ন ঘটিয়েছি, যার ফলে সে সেখান থেকে বিতাড়িত হয়। কিন্তু রুদ্রপ্রিয়, ওর সংস্থার সঙ্গে আমার যোগাযোগ থাকলেও নিজের মেয়ের বয়সী কারোর সঙ্গে কেন আমি এরকমটা করব বলো? আমার নিজের যা পাওয়া হয়নি আমি কেন চাইব না সেটাও পাক? যাই হোক, দময়ন্তী আমাকে ভুল বোঝে এবং আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। বারংবার চেষ্টা করছে সে আমার আবিষ্কার হরিলালকে চুরি করার। আমি একটু হেসে ফেললাম ওনার কথা শুনে। তারপর বললাম, মাফ করবেন, কিন্তু এভাবে একটা মানুষকে দময়ন্তী দেবীর পক্ষে তুলে নিয়ে যাওয়াটা কেমন অবাস্তব কাহিনীর মতন শোনাচ্ছে। এটা মশকরা নয় রুদ্রপ্রিয়, এটা মশকরা না। ভদ্রলোক বেশ দাপটের সঙ্গে বলে উঠলেন, তোমাকে আমি আমার জীবনের একটি বড় সমস্যার কথা বলছি, আর তুমি এটা নিয়ে রসিকতা করছো। আমি একেবারে হরিলালের সম্মতি নিয়ে ওর শরীরের ওপর এক্সপেরিমেন্ট করছি, আর ওই মেয়ে বলে কিনা আমার আবিষ্কারকে নিজের নামে করে নেবে। ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতলব রয়েছে ওর। আমার ছেলে দিব্যেন্দুকে প্রেমের জালে ফেলে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তার সেই চেষ্টা বিফলে যায়। আমার ছেলের মাথা থেকে ওর ভূত ভাগাই। মেয়েটি এমন ভাবে আমার দিব্যেন্দুর মাথা খেয়েছিল যে কি বলবো তোমাকে। আর ওর সঙ্গে এখন বেশ কয়েকজন ব্যক্তিও জুটেছে, তাদের কাছে হয়তো আমার এই আবিষ্কার বিক্রির জন্য দাবি করেছে সে। এখন এখন তুমি আমাকে একটু সাহায্য করো রুদ্রপ্রিয়। আমি কিছুক্ষণ ধরে উনার কথা শুনছিলাম এক মনে। তারপর বললাম, সে তো না হয় বুঝলাম, কিন্তু আমার এক্ষেত্রে কি করার আছে সেটাই বুঝতে পারছি না। রুদ্রপ্রিয়, তোমার কিছু পরামর্শ আমার দরকার। সে না হয় তুমি সময় নাও, কিন্তু বিশ্বাস করো, আমি আমার আবিষ্কার রক্ষার জন্য যতদূর সম্ভব যেতে পারি। কিন্তু পুলিশি নিরাপত্তার সাহায্য নিতে আমি পারছি না, কারণ তারা নিশ্চয়ই আমার এহেন কথা শুনে বিশ্বাস করে আমাকে প্রোটেকশন দিতে উদ্যত হবে না। আমি চেষ্টা যে একেবারেই করিনি এমনটা নয়, তবে তারা রাজি হলেন না। আমার কোন পরামর্শ যে এখন এনাদের কাজে লাগবে সেই নিয়ে আমি যথেষ্ট চিন্তিত হয়ে পড়লাম।
সাহায্য করতে আমি ইচ্ছুক বটে, তবে ব্যাপারখানা সম্পূর্ণটা আমায় তুলিয়ে দেখতে হবে এখন। না হলে আমার পক্ষে কোনোরূপ পরামর্শ প্রদান করাটা সম্ভবপর হবে না। আমি বললাম, আচ্ছা, আপনার এই দময়ন্তী নামক ছাত্রী এখন কোথায় আছে? সে তো জানি না বাবা, তবে আশেপাশেই কোথাও না কোথাও থাকতে পারে। সে কি কোনো হুমকি বা ওই জাতীয় কিছু দিয়ে গেছে নাকি? হ্যাঁ, দিয়েছে তো, বাড়ি বয়ে হুমকি দিয়ে গেছে একেবারে। আপনার কথা অনুযায়ী সে তো বিদেশে থাকতো, এবার এই আবিষ্কার সম্বন্ধে সে জানলো কি করে? দেশে আমার কাছে এসে যে কদিন ছিল সে কদিনের মধ্যেই সে জানতে পেরেছে। আমিও ভালো মানুষের মতন তাকে সবটা জানিয়ে ফেলেই জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি রুদ্রপ্রিয়। আমি ভেবেছিলাম ওর সাহায্য পেলে আমার সুবিধে হবে এবং আমার আবিষ্কার ওর ছোঁয়া পেলে আরো উন্নত হয়ে উঠবে, কিন্তু তখনও তো জানতে পারিনি ও মনে মনে কি ছক কষছে। বুঝলাম। আচ্ছা, কোনো কাগজপত্রাদি কি আছে হরিলালের নিজের শরীর আপনার কাছে অর্পণ করে দেওয়া? হ্যাঁ, আছে তো। বলে ভদ্রলোক দিব্যেন্দুকে ডেকে একটা নীল রঙের ফাইল আনালেন। সেই দিকে চোখ পড়তে আমিও একটু কৌতূহলী হয়ে উঠলাম। ভদ্রলোক ফাইলখানা হাতে নিয়ে উল্টে পাল্টে বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানেই আছে কাগজটা, হ্যাঁ একটু দেখতে হবে। বলেই খানিকক্ষণ বাদে বললেন, হ্যাঁ, এই নাও এই নাও, পেয়েছি পেয়েছি। এই হলো গিয়ে হরিলালের টিপছাপ। ও তো আমাদের কাজ করে এসেছে বরাবরই, শিক্ষা দীক্ষা বলে পেটে কিছু নেই, তাই অগত্যা এটাই দিয়েছে। আমি একবার কাগজটা হাতে তুলে দেখলাম, একজন উকিলের সইও রয়েছে তাতে। একেবারে উইলের মতন করে সমস্তটা তৈরি করা আছে। আমি প্রশ্ন করলাম, আপনি হঠাৎ আপনার চাকর হরিলালকেই বাঁচলেন কেন? ওর মস্তিষ্ক তো খুব একটা ভালো হবে বলে মনে হয় না। রতিনাথ বাবু একটু হেসে বললেন, দুনিয়াতে প্রথম পদক্ষেপগুলো যে সর্বশ্রেষ্ঠ হয় এটা তো কোথাও লেখা নেই রুদ্রপ্রিয়। আমি হরিলাল ছাড়া আর কোনো ইচ্ছুক ব্যক্তিকে পাইনি যার মাধ্যমে আমি এই কাজটি করতে পারবো। সেই কারণে যে ইচ্ছুক তার প্রতি অবিচার না করেই আমি এই কাজে অগ্রসর হয়েছি। আচ্ছা, বুঝলাম বুঝলাম। আপনি যে ধরনের সমস্যার কথা আমাকে বলছেন সেই ধরনের সমস্যার মুখোমুখি আমি আগে হয়েছি বলে আমার স্মরণে আসে না। সেই জন্য আমাকে একটু গভীর চিন্তায় মগ্ন হতে হবে আর কি। আর তাছাড়াও আমি আপনাকে পরামর্শ দেওয়া ছাড়া আর কিছু দিতে সক্ষম নই, তাই মাফ করবেন। এখন সেটি আদৌ আপনার মতন ব্যক্তির কাজে লাগবে কিনা সে নিয়ে আমি আত্মবিশ্বাসী নই। না না রুদ্রপ্রিয়, তুমি তো আজ সন্ধেবেলা অবধি থাকবে। তুমি না হয় ভেবে চিন্তে একটা উপায় বের করে আমায় বলো। আমি তো তোমাকে সময় দিচ্ছি। তুমি তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আমায় একটা উপদেশ দাও। তুমি আমার চাইতে ছোট হলেও আমি তোমার জ্ঞান ও পারদর্শিতাকে যথেষ্ট সম্মান করি। তোমার মতন গুণী ছেলে খুব কমই দেখেছি আমি। তোমার সামনে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। তুমি হয়তো আগামীর জন্য আলো হয়ে ধরা দেবে। সবকিছুর বদলের সূত্রপাত হয়তো তুমিই হবে রুদ্রপ্রিয়। ভদ্রলোকের আমার নামে একটানা ভালো ভালো কথা শুনতে কেমন একটু লজ্জা বোধ হলো। সেরকম মুখ করেই বললাম, এরকমটা আপনি বলবেন না। আপনি আমার পিতৃস্থানীয়। আপনাকে যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। বেশ বেশ বেশ, তুমি চিন্তা করো এই বিষয় নিয়ে। আমি ততক্ষণে আমার কিছু খাতা দেখা সেরে নি। বলে উনি উঠে চলে গেলেন। আমার মনে মনে খুব দেখবার ইচ্ছে করছিল হিউম্যান রোবট হরিলালকে। ওকে দেখতে পেলে এবং ওকে নিয়ে একটু নাড়াচাড়া করতে পারলে আমি বেশ প্রসন্ন বোধ করব। আমি তাই সেই অভিপ্রায় নিয়ে দিব্যেন্দুর কাছে উপস্থিত হলে সে আমাকে নিয়ে গেল ওর কাছে। হরিলাল তখন এক মনে পরিষ্কার করে চলেছে একটি কাঠের আলমারি।
আলমারিখানা দেখলে পরিষ্কার বোঝা যায় এটি উন্নত মানের সেগুন কাঠ দিয়ে তৈরি করা। আমি তার কাছে গিয়ে তাকে ডাক দিলাম তার নাম ধরে। হরিলাল শুনতে পেল কিনা বলা যায় না, আমি তাই একটা হাততালি দিলাম। আর সেই শব্দ শুনে সে আমার দিকে মুখ তুলে চাইল। হরিলালের দেহ ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো আমার দিকে, তারপর নতজানু হয়ে রইল। আমার বড় অস্বস্তি লাগছিল এভাবে একজন বৃদ্ধ লোককে আমার সামনে নতজানু হয়ে দেখতে। হরিলাল বাংলা বোঝে, তাই তাকে বললাম, তুমি যা করছিলে তাই করো হরিলাল, আমার সামনে এভাবে ঝুঁকে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখলাম আমার অর্ডার অনুযায়ী সে আবার পূর্বের স্থানে ফিরে গেল। আমি বেশ আমোদ পেলাম এই হেন ঘটনায়। এভাবে তার মানে বিজ্ঞানের সহায়তায় যে কোনো ব্যক্তিকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখা যায়। এ হেন কাজের নিদর্শন বেশ কিছু বিদেশি পত্রপত্রিকায় পড়েছি বটে, তবে নিজের চোখের সামনে দেখার এই প্রথমবার সুযোগ হলো। দুপুরের খাওয়া দাওয়ার সময় খুব একটা কথাবার্তা হলো না আমাদের মধ্যে। খাওয়া দাওয়া শেষ হলে আমি রথীনাথ রায়ের উদ্দেশ্যে বললাম, আচ্ছা, আপনার কাছে একটি জিনিস চাইলে পাওয়া যাবে? ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কি জিনিস বাবা? আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই পাওয়া যাবে। সেই মহিলা অর্থাৎ দময়ন্তী দেবী, ওনার একটি ছবি পাওয়া যাবে? কেন বলো তো? ছবিখানা দেখলে আমি হয়তো চিনতে পারবো ওনাকে, কারণ এই নামটা আমি মনে হয় শুনেছি আগেও, সে কারণেই বললাম। সে তো আমায় খুঁজে দেখতে হবে বাবা। আচ্ছা, তুমি আমার সমস্যার সমাধান হিসেবে কিছু পেলে? আজকে সন্ধেবেলা বাড়ি গিয়ে এক প্রস্থ ভাবনা চিন্তা করব, তারপর যদি গিয়ে বুঝি যে আমার দ্বারা এর কোনরূপ পরামর্শ দেওয়া সম্ভব নয়, তাহলে আমার পক্ষে আপনাকে বাধ্য হয়ে না বলে দিতেই হবে। এরকম কোনো ঘটনা আমি এর পূর্বে পড়িনি, তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো। এমন সময় আমার মনে হলো ওই হিউম্যান রোবট অর্থাৎ হরিলাল আমাদের কথা শুনছে উপরতলার করিডোরে দাঁড়িয়ে। ভদ্রলোকের তার দিকে চোখ যেতেই তিনি ধমক দিয়ে বলে উঠলেন, এই হরিলাল, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও বলছি। হুজুরের আজ্ঞা পালন করল সে, কিন্তু আমার মনে কৌতূহল জাগল। জিজ্ঞেস করলাম, আচ্ছা, ও এভাবে দাঁড়িয়েছিল কেন? সামান্য হেসে রথীনাথ রায় বললেন, আসলে মাঝে মধ্যে ওকে এখানে ওখানে এভাবে দেখতে পাওয়াটা খুব একটা অবাক করা বিষয় নয়। তোমাকে বললাম না, ওর মধ্যে স্নায়বিক কিছু ত্রুটি আছে যেগুলো এখনো আমি ঠিক ডিটেক্ট করতে পারিনি। ভদ্রলোক যাই বলুন না কেন, আমার মনে হয় ওই লোকটি কোনো একটা কথা শোনার অভিপ্রায় নিয়ে ওখানে ঠাঁই দাঁড়িয়েছিলেন। তার চোখ মুখের অভিব্যক্তি অন্তত সেরকমটাই আমার কাছে জানান দিচ্ছিল। দিব্যেন্দু এবার দময়ন্তীর একটি ছবি আমার সামনে তুলে ধরল। আমি দেখলাম ছবিটা। একটা সুশ্রী মেয়ে, চুলের রং হালকা বাদামি, শান্ত নীল দুটি চোখ, এবং ছবিতে তাকানোর দৃষ্টি দেখলে একটি চতুর মহিলা বলেই বোধ হয়। ছুচলো নাক, কপালখানি একটু বেশি বিস্তৃত, লম্বা চওড়া ভদ্রমহিলা, বয়স 25-এর ধারপাশে। এছাড়া তেমন কোনো দৈহিক বর্ণনা পাওয়া গেল না ছবির মাধ্যমে। আমি ছবিটা নামিয়ে নিয়ে বললাম, এটা যদি আমার কাছে আমি রাখি তাহলে আপনার কি কোনো আপত্তি আছে? ভদ্রলোক বললেন, না, আপত্তি নেই, তবে আমাকে যাওয়ার সময় দিয়ে গেলেই হবে, কারণ ওর একটি মাত্র ছবি এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে, আর নেই। আমি ওনার কথায় সম্মতি জানালাম। তারপর দিব্যেন্দুর সঙ্গে উপরতলায় উঠে পড়লাম। আমি ওকে বললাম, ভাই, আমি যদি একবার ওনাকে দেখে আসি তাতে অসুবিধা আছে? দিব্যেন্দু বলল, হ্যাঁ, না, অসুবিধা নেই, কিন্তু ওনাকে দেখে আসা জরুরি কিছু আছে কি? আর সকাল থেকে এসেছিস, একটু ঝিরিয়ে নিতে পারতিস, তাই বলছিলাম। আমি একটু দেখেই চলে আসবো, ভায়োলেন্ট হয়ে যায় না তো তোদের হরিলাল?
না না, তুই যা, আমি একটু বাবার স্টাডিতে যাচ্ছি তবে। হ্যাঁ, বেশ বেশ বলে আমি হরিলালের জন্য প্রদত্ত ঘরে ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম হরিলাল একটি মেশিনের মতন খাটে বসে আছে। আমি তার সামনে গিয়ে হাততালি দিতেই ঠিক ঘুম ভাঙার মতন তার টনক নড়ে উঠল। আমি তার সামনে গিয়ে একটু হেসে বললাম, হরিলাল, তুমি একটু সরে বসো, আমিও বসবো। হরিলাল সরে বসল। আমি ওর পাশে বসে আমার পকেটে থাকা ছবিটা দেখিয়ে বললাম, এই ছবিটা একবার ভালো করে দেখো তো হরিলাল, চিনতে পারছো? হরিলালের শান্ত সমাহিত নীল চোখগুলো যেন জ্বলে উঠল। হয়তো তার মনের মধ্যে বিপুল ওঠাপড়া চলছে, তবে একজন হিউম্যান রোবট হওয়ায় সে সেগুলি প্রকাশ করতে পারছে না। সে মাথা ডান দিক থেকে বাম দিকে অনবরত নাড়িয়ে চলল, তারপর উপর থেকে নিচে করতে লাগলো। আমি বুঝলাম সে হয়তো এই ছবিতে থাকা মেয়েটিকে চেনে। আমি তাকে শান্ত করতে উদ্যত হলাম। হরিলাল, উত্তেজিত হও না, শান্ত হও, শান্ত হও। তুমি আমাকে তোমার সব কথা আস্তে ধীরে বোঝাতে পারো। হরিলাল শান্ত হলো বটে, কিন্তু তার কাছে আমাকে বোঝানোর জন্য কোনো কৌশল জানা নেই। আমি পূর্বেই লক্ষ্য করেছিলাম হরিলাল এবং দময়ন্তী এই দুইজনেরই চোখের মনির রং নীল। তাই একটা আন্দাজে ঢিল মেরেই বলতে পারো আমি ছবিখানা উপরে নিয়ে হরিলালকে দেখানোর মতলব করলাম। আমি হাতের সামনে কিছু খুঁজে পেলাম না, আর হরিলাল নিরক্ষর, তাই ওকে লিখে বোঝাতে বললেও সে পারবে না। আর ওর আঙুলের যা অবস্থা, তাতে কলম চালানোও স্বাক্ষর ব্যক্তি হলেও দুষ্কর হয়ে পড়ত। আগেই বলেছিলাম শ্রী রথীনাথ রায়ের বড্ড শব্দছক সমাধানের নেশা। আমি তাই পাশের ঘরে গিয়ে অনেক কিছু খুঁজছিলাম যাতে আমি ওর কথা বুঝতে পারি, কারণ হরিলাল সাইন ল্যাঙ্গুয়েজ বোঝাতেও সক্ষম নয়। অগত্যা আমি আবার হরিলালের ঘরে ফিরে এলাম। ওর মধ্যে কিছু রহস্যজনক রয়েছে যেগুলি আমি জানি না। আমার মনে হলো রথীনাথ রায় এবং দিব্যেন্দু দুজনেই আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি আমাকে জানতেই হবে। এমন সময় হরিলাল দেখলাম এগিয়ে গেল তার খাটের পিছন দিকে। সেখান থেকে একটি বহু পুরনো পেপার নিয়ে এসে বসলো আমার সামনে। এই পেপারটি হয়তো খাটের পিছনে পড়েছিল বহুকাল, আর সেটি উদ্ধারের পর তার গায়ে ভগ্নস্তূপের নিচে পড়ে থাকার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি হালকা হেসে বললাম, কি হে হরিলাল, তুমি এভাবে কাগজ নিয়ে এলে? তোমার তো... আমার কথা শেষ না করতে দিয়ে হরিলাল গভীরভাবে পেপারের দিকে তাকিয়ে রইল। পত্রিকার এই সংখ্যার শব্দছকটি রথীনাথ রায়ের সলভ করা হয়নি। সেখানে আঙুল নির্দেশ করে আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে হরিলাল। আমি তার নির্দেশগুলি পর পর লক্ষ্য করলাম। দন্তে স, ভ এবং পেটকাটা মূর্ধন্য ষ, এই তিনটে অক্ষরের দিকে নির্দেশ করে থেমে গেল সে। এই তিনটে বর্ণকে পরপর অবস্থান করালে দাঁড়ায় সভস, কিন্তু সেটি কোনো অর্থবহ শব্দ নয়। তার মানে কি সুভাষ? হরিলাল তার মানে নিরক্ষর নয়? তার মানে ওর টিপছাপ দেওয়া কাগজটা একেবারে জালি? ঠিক এমন সময় আমার মনে হলো এই ঘরের অভিমুখে কেউ এগিয়ে আসছে। আমি কাগজটা দুমড়ে মুচড়ে আবার খাটের অপর প্রান্ত দিয়ে ফেলে দিলাম। ঘুরে তাকিয়ে দেখলাম দিব্যেন্দু এসেছে। সে বলল, কি রে রুদ্রপ্রিয়, এটা এখনো হলো না? আমি হালকা হেসে বললাম, হ্যাঁ আসি, হরিলালের সঙ্গে একটু গল্প করছিলাম। মানে? মানে তোদের মেশিনকে আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম আর কি। এই এক বেলা এসে আমি ওকে চালাতে শিখে গেছি কিন্তু। বলে হো হো করে হেসে উঠলাম। ঠিক আছে, চল, এখন ওর একটু ঘুমানো প্রয়োজন। আর তোরও। দিব্যেন্দুর শেষের কথাগুলো কেমন যেন ঠেকলো আমার কাছে। আমি বেরিয়ে এলাম ওই ঘর থেকে। বেরোনোর সময় আমি হরিলালের মুখের দিকে তাকালাম। এখন আমার কাছে সমস্ত অস্পষ্ট ছবিগুলো কেমন যেন স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে।
হরিলাল কি তবে ওর আসল নাম নয়? ওর নাম কি সুভাষ? একটি দণ্ডনীয় অপরাধ করছেন এখানে রথীনাথ রায়, যিনি কিনা সমাজের গণ্যমান্য একজন ব্যক্তি। এরকম নানান প্রশ্ন তখন আমার মাথাকে পাগল করে তুলছিল। তবে আমার অবাক হওয়ার তখনও যে অনেক বাকি ছিল, সেটা ঠাহর করতে পারিনি। বলেই রুদ্রপ্রিয় থামল। আমি এতক্ষণ মুগ্ধ হয়ে ওর কথাগুলো শুনছিলাম। আমি উৎসাহ ধরে রাখতে না পেরে বললাম, তারপর? আগে আমাকে এক গ্লাস জল দাও, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি হে। জল দিতে দিতে বললাম, এমন ক্লান্ত হয়ে পড়লে যে জল খেতে হচ্ছে রুদ্রপ্রিয়? বাবা রে! তবে কাহিনীটা কিন্তু বড্ড জমজমাট। তোমার প্রাক কথন যে এমন রোমাঞ্চকর সেটা আমায় আগে বলনি তো। বৃশ্চিক, স্মৃতির পাতা থেকে বের করে আনা ওই মুহূর্তগুলো বড্ড বেশি কষ্টকর। যাই হোক, তোমায় গল্প থেকে বঞ্চিত করব না, তাহলে বলি শোন। রুদ্রপ্রিয় আবার তার কথা শুরু করল। আমার মনে খুব স্বাভাবিকভাবেই সংকোচ আর দ্বিধার জটিলতা সৃষ্টি হচ্ছিল, কিন্তু তবুও জানালার কাজ এখনো অনেকটাই ঝাপসা আমার কাছে। এর পুরোটা এখনো অবধি দেখা হয়ে ওঠেনি। আমি দিব্যেন্দুর সঙ্গে ওর ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম বটে, তবে কখনোই আমার মনের ভাব ওকে বুঝতে দিলাম না। দিব্যেন্দু পাশ ফিরে শুয়ে পড়ল কিছুক্ষণ গল্প করতে করতে, আর আমি ওর বইয়ের তাক থেকে একটি বই নিয়ে পড়তে লাগলাম। অদ্ভুত কথা, বইটির লেখক হলেন সুভাষ দত্ত। বইতে কোথাও তার ছবি না পাওয়া গেলেও আমার মনের মধ্যে কেমন একটা কৌতূহল খেলে গেল। বইটি মানুষের মস্তিষ্কের উপর বিভিন্ন রিসার্চের ফলাফল নিয়ে। লেখক যে একজন বিজ্ঞানী সেটি আর আলাদা করে বলে দিতে হয় না, এবং বইটি প্রকাশ হয়েছে তখন থেকে 5 বছর আগে। বইয়ের নাম মস্তিষ্ক ও তার জটিল রূপ। মন দিয়ে সূচিপত্র ঘাঁটতে ঘাঁটতে একেবারে শেষের দিকে একটি চ্যাপ্টার পেলাম, যার নাম হিউম্যান রোবট। নামটা পড়ে আমার লোম খুব খাড়া হয়ে গেল। আমি সেটা খুলে পড়তে লাগলাম 1-2 পৃষ্ঠা। সেখানে মানুষের মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে এবং তার জটিল রূপকে নিজের করায়ত্ত করা সম্বন্ধে অনেক বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে, এবং বেশিরভাগই বিভিন্ন পরীক্ষালব্ধ ফলাফল। মানুষের স্নায়বিক নিয়ন্ত্রণকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্যে বিজ্ঞানী অনেক চেষ্টা করেছেন, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক যেমনটা বর্তমানে করছেন রথীনাথ রায়। বইটি যখন বন্ধ করতে যাব, তখন একটি লেখা আমার চোখে পড়ল। বইয়ের প্রারম্ভেই ছিল লেখাটা, কিন্তু আমার তখন লক্ষ্য করা হয়নি। বইটি উৎসর্গ করা হয়েছে লেখকের কন্যা দময়ন্তীকে। তুমি ভাবতে পারবে না বৃশ্চিক, আমি কতটা অবাক হয়ে পড়েছিলাম এসব পড়ে। আমার গা হাত পা রীতিমতো ঘেমে উঠেছিল। পাশে শুয়ে থাকা দিব্যেন্দুকে দেখে ভয় করছিল। আচ্ছা, তবে যদি পাশের ঘরে শুয়ে থাকা ব্যক্তিটি একজন বৈজ্ঞানিক হন, তাহলে উনাকে এভাবে নিজের রিসার্চের কাজে কেন ব্যবহার করছেন রথীনাথ রায়? না না, তখনও একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে বটে। খুব দ্রুততার সঙ্গে খুললাম বইটা, আবার পাতাগুলো খুলে দেখতে লাগলাম। হঠাৎ একটা পৃষ্ঠায় আমার চোখ পড়তেই বুকের ভিতরটা হিমঘর হয়ে গেল। একটা শীতল স্রোত খেলে গেল আমার শির দ্বারা বেয়ে। একটি জায়গায় হাইলাইট করে লেখা রয়েছে, কোনো উন্নত বুদ্ধিমান ব্যক্তির মস্তিষ্ক নিয়ে পরীক্ষা করলে এর ফলাফল অনেক ভালো হবে। যে ব্যক্তিকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে তার আইকিউ যদি কম হয়, তাহলে গবেষণালব্ধ ফলাফলে অনেক ত্রুটি থাকতে পারে। আজকে আমার এখানে নিমন্ত্রণ সম্পর্কে আমার মাথায় একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো। এর মানে এতক্ষণ যেসব সমস্যার কথা বলা হয়েছে সেগুলি সব ভুয়ো। দিব্যেন্দুর বিয়ে নিয়ে কোনো কথা আমি শুনিনি। তার মানে একটি ভুয়ো সমস্যা সৃষ্টি করে আমার মস্তিষ্ককে নিজেদের কাজে ব্যবহার করে অর্থ উপার্জন করাটা ওদের আসল উদ্দেশ্য। কিন্তু ঘরে একজন বিজ্ঞানীর মস্তিষ্ক থাকতে আমার মস্তিষ্ক কেন দরকার পড়বে ওদের? এই সমস্ত কথা ভাবছি, এমন সময় বুঝলাম আমার নাকে চেপে ধরা হয়েছে একটি রুমাল।
আমি আমার ডান কনুই দিয়ে সেই ব্যক্তির মাথা লক্ষ্য করে একটা ঘা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। কোথা থেকে যেন একটা লাঠির ঘা নেমে এলো আমার মাথার উপর, আর তারপর ব্ল্যাক আউট। চোখ খুলল একটি বন্ধ ঘরে। জ্ঞান আসার পর মাথায় বড্ড যন্ত্রণা করছে আমার। আসলে লাঠির মোক্ষম আঘাতটা আমার মাথায় এতটা জোরে প্রহার করেছে যে আমার পক্ষে কিছু করার সম্ভব ছিল না। আমি কোনো টু শব্দ করলাম না। বুঝতে পারলাম একটি খাটে আমি শুয়ে এবং আমার চারপাশে অসংখ্য ছোট ছোট আলো জ্বলছে। এই আলো দিয়ে যে আসলে কি করা হচ্ছে আমি কিছুই বুঝছি না। আমি এখন এক বিজ্ঞানের বিভীষিকাময় ক্ষেত্রে রয়েছি। এখান থেকে নিস্তার পাওয়া এখন আমার পক্ষে একেবারে অসম্ভব বলে বোধ হলো। আমার সামনে বুঝতে পারলাম দুজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের কথাবার্তা আস্তে শোনাচ্ছে বড্ড, তবে শোনা যাচ্ছে দিব্যেন্দু বলছে, আমি কিন্তু জামা কাপড় চেক করলাম, কিন্তু কোথাও পেলাম না ছবিটা। অপর দিক থেকে রথীনাথ রায়ের কথা শুনতে পেলাম। কোথাও পেলি না? ভালো করে খুঁজে দেখেছিস তুই? আরে হ্যাঁ, খুঁজেছি অনেক। সে নিয়ে তুমি ভাবছো কেন মিছে মিছে? সুভাষকে চেক করেছিস? ওর কাছে থাকতেই পারে। কথাগুলি বেশ টিপে টিপে বললেন লোকটি। না মানে এটা তো মাথায় আসেনি, তবে আমি নিশ্চিত রুদ্রপ্রিয় আমাদের সব কীর্তি আন্দাজ করে ফেলেছে। ছেলেটা বুদ্ধিমান, এই জন্যই তো তোর কথা শুনে ওকে আনলাম। এখন ওকে ঠিক করে ব্যবহার করতে হবে তো। আজকে সুভাষকে নিতে আসছেন অতিথিরা, তার আগে রুদ্রপ্রিয়কেও যদি প্রেজেন্ট করতে পারি তাহলে আর দেখতে হবে না, পর পর দাও মারবো। সৎ পথে থেকে কোনো লাভ নেই রে খোকা, কোনো লাভ নেই। ঠিক এমন সময় কোথা থেকে একটা হুলুস্থুল কাণ্ড হয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই শুনতে পেলাম রথীনাথ রায়ের চূড়ান্ত আর্তনাদ, আর তারপরেই দিব্যেন্দু চিৎকার করে উঠল। আমি নিজে কিছুই বুঝতে পারছি না। তৎক্ষণাৎ খাট ছেড়ে উঠতে যাব এমন সময় দেখতে পেলাম আমার সামনে হরিলাল তুরি সুভাষ দত্ত দাঁড়িয়ে একটি প্রকাণ্ড লাঠি হাতে। আমি ব্যাপারগুলো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তার চোখ মুখ দেখে মনে হলো সে বর্তমানে হিউম্যান রোবট হলেও এখন কিন্তু যথেষ্ট জীবন্ত। আমি কি করব বুঝতে না পেরে হঠাৎ করে একটা জিনিস আমার মাথায় আসলো। ওর হাতের মধ্যে দেখতে পেলাম সেই দময়ন্তীর ছবিটা, যেটা আমায় রথীনাথ রায় দিয়েছিলেন। আমি চটজলদি উনার হাত থেকে লাঠিটা সরিয়ে নিলাম। আমার দিকে তাকিয়ে উনি তখন অবাক দৃষ্টিতে কিছু যেন বলতে চাইছেন। লাঠিটা সরিয়ে দিয়েই আমি একটা হাততালি দিলাম, আর সঙ্গে সঙ্গে তিনি যেন সুইচ অফ হয়ে গেলেন, তবে পড়ে গেলেন না। পাশের দেয়ালে হেলান দিয়ে আমি যে খাটে শুয়েছিলাম তার উপর নিজের নোংরা শাল দিয়ে মুছতে লাগলেন। এই অসম্পূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারকে বিক্রি করে দিয়ে বড্ড ফেসে যেতেন এমনিতেই রথীনাথ রায় এবং দিব্যেন্দু। দেখলাম দুজনেই তখন আঘাত খেয়ে পড়ে আছে মাটিতে। আর কি, আর একটু বেশি দেরি হলে হয়তো আজ আমাকে এখানে দেখতে পেতে না তুমি বৃষ্টি। আমাকে হয়তো এখন আরো উন্নত রোবট বানিয়ে বিদেশের বাজারে বেচে দিত ওরা। রুদ্রপ্রিয় থামল। আমি ওর অতীত খননে এতটাই মশগুল হয়েছিলাম যে এখনো ব্যাপারটা থেকে বেরোতেই পারছি না। আমি জিজ্ঞেস করলাম, এই তারপর কি হলো বললে না তো? বেরোলে কিভাবে ওখান থেকে? আর ওরা ধরা পড়ল? রুদ্রপ্রিয় হালকা হেসে বলল, ধরা পড়বে না মানে? পড়তেই হবে। আমি তো বাইরে বেরিয়ে টেলিফোনে খবর দিলাম থানায়, আর তারপর একেবারে দলবল নিয়ে সকলে হাজির। বিদেশি ক্রেতাগণের জন্য অপেক্ষা করে চুপচাপ কিছুক্ষণ ঘাপটি মেরেছিল পুলিশ। তারপর ওরা আসতেই একেবারে কাজ শুরু। ওদেরকেও পাকড়াও করা হয়েছিল। সুভাষ দত্ত আসলে ছিলেন রথীনাথ রায়ের বন্ধু। অমন বিজ্ঞানে পারদর্শী একজন বন্ধুর বিভিন্ন রিসার্চকে ভাঙিয়ে খাওয়ার মতলব ছিল রথীনাথ রায়ের। সেই জন্যে সুভাষবাবুর মেয়ে যখন বিদেশে চলে যায় তখনই ভদ্রলোক সুযোগটা নেন। সুভাষ দত্তকে ওরকম বিকলাঙ্গ করে দিয়ে হিউম্যান রোবট বানিয়ে
রাখেন প্রায় কয়েক মাস, কিন্তু যার আসল থিওরি, যে আসল সবকিছু নিয়ে গবেষণা করেছেন, তার সমস্ত লেখাপত্র ঘেটেও একেবারে পারফেক্ট বানাতে অক্ষম ছিলেন রথীনাথ রায়। এমন সময় ইংল্যান্ডে হিউম্যান রোবটের বেশ চর্চা হচ্ছিল এবং কিছু কিছু পশ্চিমী দ্বীপে তাদের বানানোও হচ্ছিল। সেই সূত্র পেয়ে দিব্যেন্দু জোগাড় করে তাদের খবর এবং তারপর তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে ব্যবসা শুরু করে। ব্যবসায় তো আর একজন রোবট দিয়ে কিছু হবে না, তাই ওদের অনেক পরিমাণে লোক দরকার ছিল। সেই জন্যে আমাকে দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে ওরা। বৃশ্চিক, যদি না আমি সেই দিন দময়ন্তীর ছবি ভদ্রলোককে দেখাতাম, তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব ছিল না। মেয়েটি পড়াশোনা শেষ করে যখন বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, তখনই দিব্যেন্দু আর তার বাবা মিলে মেয়েটিকে খুন করে, এবং খুন করে সুভাষ দত্তের সামনেই। মেয়ের মৃত্যু শোক তাকে অনুভব করতে হলো না, এটাই একমাত্র প্রাপ্তি। সুস্থ হয়ে পড়লে হয়তো অতীতের স্মৃতি বারংবার তার দুর্বল মস্তিষ্কে আঘাত করত। যাই হোক, কোনো রকম বিশেষ আওয়াজ না করলে হিউম্যান রোবটের সুইচ অফ হয় না, এবং সেই দিন দুপুরবেলা নিজের হাতে উনি গুজে ধরেছিলেন মেয়ের ছবি। ফলে তার স্মৃতিতে হয়তো একটা চেতনা খেলা করছিল। আমাকে কিন্তু রথীনাথ বাবু আগেই জানিয়ে দিয়েছিলেন যে তার আবিষ্কার একেবারে পটু নয় সব দিক থেকে, তাই সেখানে কিছু গোলমাল তো থাকবেই। ব্যাস, বাকিটা তো বলেই দিয়েছি। এই হলো গিয়ে আমার জীবনের একটি স্মরণীয় অতীতের কেস। একটি দিনের বর্ণনা যে এমন অবিস্মরণীয় হতে পারে বৃশ্চিক, সেটা তোমার কল্পনার বাইরে। আমি রুদ্রপ্রিয়ের কথাটা মনে মনে ভাবলাম। বিজ্ঞানকে কাজে লাগিয়ে কত বড় বিপত্তি নির্মাণ করা যায় সেটা এর পূর্বে কখনো আন্দাজও করতে পারিনি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি আগামী সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে। স্টে টিউন টু আস।